চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়ে গেল। প্রথম ম্যাচ পাকিস্তান নিউজিল্যান্ড, রেজাল্ট নিউজিল্যান্ড 7 রানে হারিয়েছে পাকিস্তানকে। এই ম্যাচের টার্নিং পয়েন্টের আলোচনার শুরুতেই আপনাদের দুইটা কথা একটু মনে করিয়ে দিতে চাই। নাম্বার 1, এই নিউজিল্যান্ডের পরের ম্যাচ বাংলাদেশের বিপক্ষে। আমরা না হয় এখন বেশি ব্যস্ত ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে, যৌক্তিক কারণে এই তো হচ্ছে গিয়ে কালকে আমাদের এই ম্যাচটা, কিন্তু এরপরেই নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে হবে। যেই নিউজিল্যান্ড ট্রাই নেশনের শিরোপা জিতেছে, যেই নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফিরও প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে, যেই নিউজিল্যান্ড ঘরের মাটিতে পাকিস্তানকে টানা 3টা ম্যাচ হারিয়েছে, তাদের বিপক্ষে তাদের নেক্সট ম্যাচটা হচ্ছে গিয়ে বাংলাদেশের বিপক্ষে। জাস্ট মনে করিয়ে দিলাম। আর নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে গিয়ে এই চ্যাম্পিয়ন্স ট্রফির একটা ফেভারিট র্যাঙ্কিং, পাওয়ার র্যাঙ্কিং আমি করেছি, এবং সেইটা নিয়ে এত কনফিউশন আপনাদের অনেকের মধ্যে বা কারো কারো মধ্যে আমি দেখেছি, সেটা আমার কাছে রীতিমতো বিস্ময় জাগিয়েছে। সেই পাওয়ার র্যাঙ্কিং এ 1 থেকে 8 নম্বরে কোন দল কোথায় রাখবো, তাতে এই গ্রুপের 3টা দল ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ডকে প্রথম 3-এ কেন রেখেছি সেটা নিয়ে অনেক কমেন্টস করেছেন, কিন্তু আমি তো ওইটার ব্যাখ্যা ভিডিওতে দিয়েছি। আমি জানি এই 3টা দলের মধ্যে 2টা দলই সেমিফাইনালে খেলবে, কিন্তু এই 3 দলের মধ্যে যেই 2 দল সেমিফাইনালে খেলবে তাদের শিরোপা জয়ের সম্ভাবনা অন্য গ্রুপের যে কোনো দলের চেয়ে বেশি। যেই কারণে আমি ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড এই 3টা দলকে টপ 3-তে রেখেছি এইবারের শিরোপা জয়ের ফেভারিট র্যাঙ্কিং এ, টুর্নামেন্ট শুরু হওয়ার আগ পর্যন্ত অন্ততপক্ষে। এখন আসি হচ্ছে গিয়ে টার্নিং পয়েন্টের আলোচনায়। এই যে নিউজিল্যান্ড যথার্থভাবেই নিজেদেরকে শিরোপার একটা প্রবল দাবিদার হিসাবে আবারও প্রমাণ করলো যে টপ 3-তে তাদেরকে রাখাটা যে অন্ততপক্ষে টুর্নামেন্টের শুরুতে, শুরুর ভাগে, শুরুর ধাপে এটা মোটেই ভুল কিছু না, তা যে সেই মাঠের ক্রিকেটে তারা দেখিয়ে দিল। সেইখানটাতে টার্নিং পয়েন্ট কোনটা? যেটা হয়েছে 60 রানে তারা জিতেছে, জয়টা আয়েসি জয়, কিন্তু আরো অনেক আয়েসি, আরো অনেক বড়, আরো অনেক বিস্ফোরক, আরো অনেক বিধ্বংসী হতে পারত, এবং ম্যাচটা আসলে ডিসাইড করে দিয়েছে খেলার ওই একটা ফেজ। এবং ফখর জামানের কথা বলা যেতে পারে ইজিলি, যে তিনি যখন ম্যাচের শুরুতেই সেকেন্ড বলটাতে ফিল্ডিং করতে গিয়ে আহত হলেন, তারপরে দীর্ঘ একটা সময় তিনি মাঠে ছিলেন না। যখন তিনি ফিল্ডিং এ ফিরেছেন, তারপরে ওই হিসাব করে দেখা গেছে পাকিস্তানের ব্যাটিং ইনিংসের প্রথম 20 মিনিট তিনি আসলে ব্যাটিং করতে পারবেন না, নামতে পারবেন না, এবং সেইটা পার হতে হতে পাকিস্তানের হচ্ছে গিয়ে তিনি যতক্ষণে নেমেছেন তখন হচ্ছে গিয়ে 10 ওভারই শেষ হয়ে গিয়েছে, কেননা তাদের ফার্স্ট উইকেট যখন পড়েছে তখনও ওই সময়টা পেরিয়ে যায়নি। ফখর জামান খুবই গুরুত্বপূর্ণ ছিলেন পাকিস্তানের জন্য এই ম্যাচটাতে, নিউজিল্যান্ডের করা 320 রান তারা করার ক্ষেত্রে। পাওয়ার প্লেতে একটা এক্সপ্লোসিভ স্টার্ট যদি তিনি এনে দিতে পারতেন, তাহলে পাকিস্তানের একটা চান্স থাকলেও থাকতে পারত 320 যে নিউজিল্যান্ড করেছে সেইটাকে টপকে জয়ের জন্য। কিন্তু ফখর জামানের ইনজুরির কারণে, আর নিউজিল্যান্ডের বিপক্ষে তার পারফরমেন্স আসলে খুবই ভালো, 180 রানের অপরাজিত একটা ইনিংস পর্যন্ত তার রয়েছে, 19টা ওয়ানডে ইনিংসের মধ্যে তার 4টা সেঞ্চুরি রয়েছে, আরো 6টা 50 রয়েছে। ফলে ফখর জামানের এই যে শুরুর অংশটা মিস করাটা, পাওয়ার প্লেটা মিস করাটা, সেটা পাকিস্তানের জন্য আসলে খুবই একটা দুঃসংবাদ হয়ে এসেছে। আর ওই পাওয়ার প্লেটাতে পাকিস্তান কি করেছে, ন্যাক্কারজনক। মানে 320 রান করেছে নিউজিল্যান্ড, 321 টার্গেট। এই সময় নেমে কোন দল পাওয়ার প্লে প্রথম 10 ওভারে মাত্র 22 রান করতে পারে, এটা ভাই দেখেও বিশ্বাস হতে চায় না। মানে পাওয়ার প্লে লাস্ট বলটাতে গিয়ে রিজওয়ান যে আউট হয়েছেন, গ্লেন ফিলিপসের যে একটা উড়ন্ত বাজ পাখির মতো ছো দিয়ে যেভাবে তিনি ক্যাচটা ধরেছেন, ওইটা যেমন অবিশ্বাস্য লেগেছে, তার চেয়েও আরো অনেক অবিশ্বাস্য আমার কাছে লেগেছে। মানে এরকম ক্যাচ তো ঠিক আছে মাঠে দেখা যায়, মাঝে মাঝে দেখা যায়, কখনো সখনো হলেও দেখা যায়, কিন্তু 321 তারা করতে নামায় একটা দল কিভাবে প্রথম 10 ওভারে মাত্র 22 রান তোলে, এবং তাদের ব্যাটিং এর ওই ইন্টেন্টও নাই। সৌদ শাকিলকে ওপেনার হিসেবে নামিয়েছে, আচ্ছা ঠিক আছে যে এই ছেলেটা জীবনে ওপেন টোপেন করেনি, কিন্তু একটা ইন্টেন্ট থাকবে না। বাবর আজম কি ব্যাটিংটা করেছেন, এবং ওই যে প্রথম 10 ওভারে তারা মাত্র 22 রান তুলেছে, এরপরে কি 321 রানকে করা আর সম্ভব? পরে 40 ওভারে গিয়ে তারা আরো ওই 301 রান, মানে ওইখানটাতে আর কিভাবে করবে? 301 রান তো না, মানে 299 রান আর কিভাবে করবে? ওইটা কি আর সম্ভব? ওইটা আর সম্ভব হয়নি। শেষ পর্যন্ত 260 রানে তারা অল আউট হয়ে গেছে। ইনফ্যাক্ট যখন বাবর আজম আউট হয়েছেন 90 বলে 64, ব্যাখ্যা নেই ভাই, এই ইনিংসের কোনো ব্যাখ্যাই আমার কাছে নেই। 90 বলে 64 রান করে তিনি যখন আউট হয়েছেন, পাকিস্তানের তখন 153, 6 উইকেটে, মনে হচ্ছিল পরাজয়ের ব্যবধানটা আরো অনেক অনেক বড় হবে। শেষ দিক দিয়ে গিয়ে সালমান আগার ওই যে 42 রান 28 বলে, কিংবা হচ্ছে 49 বলে 69 রানের একটা ইনিংস খুশদিল শাহ খেলেছেন, লোয়ার অর্ডারে বোলাররাও একটু কন্ট্রিবিউট
উইকেট করেছেন, যেই কারণে তাদের স্কোরটা 260 পর্যন্ত যেতে পারে। 260 পর্যন্ত গিয়ে তারা 60 রানে ম্যাচটা হেরে যায় পাকিস্তান। এই যে শেষ দিকে গিয়ে যে কিছু রান হয়েছে, এইটা হয়তোবা নেট রান রেটে সেমিফাইনালে যাওয়ার ক্ষেত্রে পাকিস্তানকে টুর্নামেন্টের পরের অংশে কিছুটা হলে হেল্প করতে পারে। আর নিউজিল্যান্ডকে তো আসলে হিউজ হেল্প করবেই, সেইটা তাদের জয়ের কারণে, জয়ের পয়েন্ট সঙ্গে নেট রান রেটটা ভালো অবস্থানে রয়েছে, আরো ভালোতে হয়তোবা কিছুটা থাকতে পারতো। এখন নিউজিল্যান্ড যে 320 রান করে ফেলেছে, সেই জায়গাটা তো তাদের এই জয়ের ভিত্তিটা তৈরি করে দিয়েছে আবার লাস্ট 10 ওভার। ধরেন প্রথম 10 ওভারে তারা খুব যে ভালো করেছে তা কিন্তু নয়। পাকিস্তান টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছে, সেইখানে 2 উইকেটে 48 রান করেছে নিউজিল্যান্ড, এবং তারপরে গিয়ে মিচেল 48 ওই শুরুর ওই অংশটাতে ডেভন কনওয়েকে আবরার আউট করেছেন আর নাসিম শাহ আউট করেছেন 1 রান করা মাত্র কেন উইলিয়ামসনকে ওই জায়গাটাতে। এরপরে গিয়ে ড্যারেল মিচেলও যখন আউট করলেন তাকে হারিস রউফ, 73 উইকেটে নিউজিল্যান্ডের স্কোর 17তম ওভারে। এরপরে গিয়ে একটা 118 রানের একটা বড় সড়ো একটা জুটি হলো উইল ইয়াং এবং টম ল্যাথামের, এবং এই 118 রানের জুটিতে তারা একটা বড় স্কোরের ভিত্তি পায়। খুবই সত্যি কথা, উইল ইয়াং আউট হয়েছেন তিনি 107 রান করে, এটা গিয়ে 40 ওভারে জাস্ট আগে 37-38। তারপরেও আপনি যখন 40 ওভার শেষের অবস্থাটা চিন্তা করবেন, নিউজিল্যান্ডের স্কোর গিয়ে তখন 4 উইকেটে 213, মনে হচ্ছিল যে 300 করতে হয়তোবা তারা পারবে, বা মানে 300 করাটাই তখন তাদের জন্য অনেক বড় একটা লক্ষ্য, 350 হয়তোবা তারা করতে পারবে। কিন্তু শেষ 10 ওভারে তারা 113 রান তুলেছে, ওই জায়গাটাতে ব্যাটিং এ তারা ঝড় তুলেছে। ওইখানটাতে গিয়ে গ্লেন ফিলিপস একটা 39 বলে 61 রানের একটা ইনিংস খেলেছেন, একদম লাস্ট ওভারে গিয়ে আউট হয়েছেন। আর টম ল্যাথাম তিনি 117 রানে নট আউট ছিলেন 104 বলে, এবং কি রকম ফর্মে তিনি আসলেন। এই যে ট্রাই নেশনটা হলো, ট্রাই নেশনের ফাইনালটা যখন তিনি খেলতে নামেন, তার আগে 3টা ওয়ানডে ম্যাচে তার ছিল 0-0-0। ফাইনালে একটা 50 করলেন, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে সেঞ্চুরি করলেন। এই টম ল্যাথাম এবং পার্টনারশিপটা যে হলো গ্লেন ফিলিপসের, তাদের 125 রানের একটা জুটিতেই স্কোরটাকে তারা 300-র উপরে পুশ করে, স্পেশালি শেষ 10 ওভারের কথা আমি বলছিলাম যে 113 রান তারা যোগ করেছে। তাহলে এই যে প্রথম ম্যাচটাতে আমি বলছিলাম যে আমাদের কনসার্নের জায়গা গিয়ে ভাই আগে ইন্ডিয়ার বিপক্ষে তো খেলতে হবেই, তারপরে গিয়ে আবার এই ফর্মে তুমুল ফর্মে তাকে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে হবে, এটা বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে। আর কেন আমি এই যে টপ 3-তে নিউজিল্যান্ডকে রেখেছিলাম, হ্যাঁ পাকিস্তানকে কেন রেখেছিলাম সেটা নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন যে তাদেরকে 2 নম্বরে কেন, নিউজিল্যান্ড 3 নম্বরে কেন, কিন্তু ঠিক আছে ফেভারিট র্যাঙ্কিং কিন্তু এটা হবেই, সবকিছু তো আর মানে অ্যাকর্ডিং টু হবে না। তো এই ম্যাচটাতে নিউজিল্যান্ড যে টানা 3য় ম্যাচ জিতলো পাকিস্তানের বিপক্ষে, ট্রাই নেশনে তারা গিয়ে 2টা ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি প্রথম ম্যাচে হারালো, সেইখানটাতে টার্নিং পয়েন্ট আসলে কোনটা? চোখে লাগে থাকবে গ্লেন ফিলিপসের ক্যাচটা, কিন্তু টার্নিং পয়েন্ট যদি আমি একটু বড় করে বলি, তাহলে পাকিস্তানের যে বোলিং ইনিংসের শেষ 10 ওভার, মানে নিউজিল্যান্ডের ব্যাটিং ইনিংসের শেষ 10 ওভার, এবং পাকিস্তানের